প্রিয় বন্ধুরা, আজ আমরা যাব অমৃতের সন্ধানে। আমার সঙ্গে রয়েছেন কবি ও চিত্রশিল্পী শ্রদ্ধেয় মাসুদুর রহমান মাসুদ ভাই। চলুন যাই অমৃতের সন্ধানে। সকালবেলা ছবি আঁকছি, কুয়াশায় পেপার ভিজে গেছে। এখানে বেশ কলা বাগান ছিল, রাস্তার দুপাশে কলা গাছ ছিল অনেক। আচ্ছা, অন্যরকম ছবি আঁকতে বসছি সকালে, দেখি কি অনেক অনেক শিয়াল। হ্যাঁ, সকালবেলায় প্রচুর শিয়াল ছিল এই অঞ্চলটায়। দেখছেন না, আমাকে কিন্তু সবাই চেনে, বললো না আপনার পোশাক কই। হ্যাঁ, এমনকি মেয়েরাও চেনে আমাকে, বুঝতে পারছেন? এই এলাকায় আমি এমনতর পরিচিত। ওরা তো বোরখা পরে, ওদেরকে আমি চিনি না, কিন্তু ওরা আমাকে ঠিকই চেনে। ছবি আঁকা দেখলে তো খুব পছন্দ করে। পুরানো নদীটা ছিল এখানে, হ্যাঁ, ওই ওখানে ছিল নদীটা, এই নদীটাই ওই বাড়ির লাগোয়া ছিল। হ্যাঁ, চটটার পড়ে গেছে। এই যে এখানে বসে আমি কত ছবি আঁকছি, ইয়াত্তা নেই, জানেন? আমি কিন্তু ছবি ধূপধাপ এঁকে আবার আলাদা ফেলে দিলে আরেকটা নিতাম। তো এই যে মাঠের ভিতরে ভিতরে বসে আমি হাজার ছবি আঁকছি। এই রনিরাও আঁকছে আমার সাথে। কি অবাড়ি তোমার, দেখছেন? ওই যে ধনিয়া ফুলের ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন আপনি? ওই যে দূরে সাদা, মানে এখন কৈলালের অবস্থাটা ও রকমের, একটু ধূসর, আরো একটু সাদা হবে। ওই সাদা সাদা ওটা সব ধনিয়া। হলুদটা উঠে গেছে। এই যে দেখেন কি সুন্দর নরম নদী, একদম সেই জীবনানন্দের ভাষায়। হ্যাঁ, সন্ধ্যাও তো ঘনিয়ে আসছে। চমৎকার নরম নদী। এই যে এটাও তো ধনিয়া। ফুল ঝরে গেছে এটার। ওই যে ওইখানে 700 ফিট আমাদের এক বন্ধু বাড়ি করে থাকে, ওই যে ছোট্ট একটু 700 ফিট লম্বায় এই জায়গাটাও কিনেছে, কিনে ওখানে থাকে। আমি ওখানে অনেক রাত্রি যাপন করেছি। মানে এই গাছটার নিচে আমি কতগুলো ছবি আঁকছি আমি নিজে গুনতে পারিনি। এরকম এই যে চঞ্চলের সাথে আপনার আজকে দেখা হলো না, চঞ্চল এখানে আমার সাথে ছবি এঁকেছে, রনি ছবি এঁকেছে, আরো 7-8 জন আমার সাথে আসতো। এদেরকে তো রীতিমতো নিয়ে আসছিলাম, খুব চমৎকার। এরাও চেয়েছিল, মাসুদ ভাই চলেন ছবি আঁকি, আপনি তো রোজ যাচ্ছেন, আমাদেরও নিয়ে যান। হ্যাঁ, আমরা তো ওয়াটার কালার করি না খুব একটা, চলেন আপনার সঙ্গে ওয়াটার কালার করবো। আমি চল, তার সাথে ইনভলভমেন্ট করাই দিয়েছি। খুব ভালো রকম একটা নৌকা কিনলাম, যে চলো নৌকায় চড়ে আমরা ছবি আঁকি। ঠিক আছে, তাহলে তোমার যে ল্যান্ডে বসলে ওরা তো নতুন, তো আমি একটা বুদ্ধি করলাম আর কি, যে এই যে ল্যান্ডে পিপল ডিস্টার্ব করে, ভাই কি আঁকছেন, হ্যাঁ ছবি আঁকা কি হবে, এরকম অনেক ডিস্টার্ব করে। তো ওরা ওরা একটু খেপেও যায়। তারপরে চিন্তা করলাম একটা নৌকা বানিয়ে নদীর মাঝখানে বসে ওপারের দৃশ্য আঁকতেছি সবাই, বুঝতে পারছেন? এবার আর আমার কাছে কেউ যেতে পারছে না, ঠিক আছে, ওরা ডিস্টার্বটা কম হচ্ছে। ঠিক আছে, আর একদম নিজের মতো করে রংটা দিতে পারছে, লজ্জা কম পাচ্ছে। ধরেন একটা ছবি আঁকা শুরু করলো, ছবিটা হয়তো ভালো হয়নি, সবাই দেখলো, একটু আর্টিস্টের মনে হয়তো হেজিটেশন তৈরি হয় তখন। হ্যাঁ, তো ও যখন আইসোলেটেড নদীর মধ্যে কাজ করতেছে, তখন জলটাও হাতের কাছে। হ্যাঁ, প্যালেট পরিষ্কার করা বা জল, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে, নিজের মতো করে একটু ঘুমাতে পারে বা রেস্ট নিতে পারে। নিচেও নৌকায় আমরা ছবি আঁকতেছি, কেউ ঘুমিয়ে গেছে। ঠিক আছে ঘুমাও। ঠিক আছে, তো এই করে, এবং ঝড়ের সকাল 4:30, কুয়াশায় কেউ কাউকে দেখি না, তখন আমরা নৌকায় ছবি আঁকতেছি। মানে মাসুদ কি আঁকবো, আমি কুয়াশার ছবি আঁকবো। এই কুয়াশার দিকে তাকিয়ে ছবি আঁকাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এই কুয়াশার ছবি আঁকতে আঁকতে না, কুয়াশার ভিতর থেকে দূরের আবছা বন, ওখানে একটু ডার্ক দিল, তারপরে একটু সূর্যের মতো কিছু দেখা গেল, সেখানটায় একটু সূর্যটাকে আঁকলো। এই ধীরে ধীরে চমৎকার একটা ল্যান্ডস্কেপ শেষে বের হয়ে আসতো। প্রথমে কিন্তু কুয়াশাই আঁকা শুরু হয়েছিল, ধীরে ধীরে মূর্ত হচ্ছে, আর ছবিটাও মূর্ত হচ্ছে। হ্যাঁ, খুব চমৎকার একটা ফিল পাওয়া যেত তখন। তো এই নৌকাটা বানানোর উদ্দেশ্য ছিল সেটা, যে আচ্ছা ঠিক আছে চলো,
যার ফলে যেটা হয়েছে কি, আমরা এই যে নদীর ভাঙনের পাড় আছে না, ওইখানটা কিন্তু কাছ থেকে দেখতে খুব সুন্দর ভাঙনের পাড়টা। হ্যাঁ, তো দেখা গেছে যে আমরা অনেকগুলো ছবি ভাঙনের পাড়ের ছবি আঁকছি, তাতে সবাই স্কিল ডেভেলপ করেছে, বুঝতে পারছেন? তারপরে যখন ল্যান্ডে উঠছি, ওরা আর কোনো ভয় নেই, একদম নির্ভয়ে ছবি আঁকছি সবাই। হাতে কলমে শিক্ষা আমি দেইনি, আমি নেচারের সঙ্গে পরিচয় করিয়ে দিছি। হ্যাঁ, কারণ আমি শিক্ষক এইটা পছন্দ করি না। হ্যাঁ, আমি তাদেরকে অন্যভাবে ইন্সপিরেশন জুগিয়েছি, অন্যভাবে সাহস দিয়েছি। ছবি আঁকছে, হয়তো প্রথমে কিছুই হয়নি, হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এর ভিতরে ব্যাপক সম্ভাবনা আছে। ঠিক আছে, ওরা প্রতিদিনই 4:30টার সময় তৈরি হয়ে যেত। হ্যাঁ, ওরা তো তখন অলরেডি মানে ভাস্কর, কাজ করে ভালো, কিন্তু ধরেন পেন্টিং করতো না, এই পেন্টিংয়ে নেমে গেল। এখন সবাই পেন্টিং করে, সবাই ভালো কাজ করে। এই যে স্টুডিও নিয়েছে, আবার কাজ শুরু হবে। এই যে এই দিকটাতে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনি ঢালু জায়গাটা, এটা নদী ছিল, মানে এই নদীটাই ওই নদী ওখানে চলে গেছে। আপনি কি এই জায়গার নদীটা দেখছিলেন? জল তো দেখেছি। ও, এই জায়গা দেখছি, আচ্ছা আচ্ছা। এখানে জল থাকে তো। আমি তো মানে এটা বেশি দিন আগের গল্প না, বুঝছেন? এই জায়গা নদীটা খুব বেশি দিন আগে, 20 বছর আগেই ছিল। ঠিক আছে, কিন্তু আমি ওই বছরটা দেখি নাই, কিন্তু তার পরবর্তীতে এখানে যে এই যে বর্ষার সিজনে যে জল হয় সেটা দেখেছি। এবং আমি এই ভ্যালির মতো জায়গাটায় মানে শুয়ে শুয়ে ঘুমায়েও ছবি আঁকছি। আসতাম, আমার তখন তো স্কুটিও নাই, বুঝছেন? আমি এই রিক্সা ভ্যান ভাড়া করে এই পর্যন্ত আসতাম, এসে সারাদিন ছবি আঁকতাম। একটা জায়গায় বসি, কোনো একটা জায়গায় ধ্যানমগ্ন হয়ে ওখানেই ছবি আঁকলাম। ধরেন এদিকটায় বসে ছবি আঁকলাম, তো আমার যদি আবার সব কিছু গুটায় অন্য জায়গায় যেতে হয়, আবার আমার তো তাতে ভেহিক্যাল নাই, ঠিক আছে, তা ওটা অনেক কঠিন হয়ে যায়। দেন আমি কি করেছি, এদিকটা ছবি আঁকা শেষ হয়েছে যখন, তখন আমি আবার এদিকটায় ফিরে বসেছি। ঠিক আছে, তো ওদিকটা আঁকলাম, আবার ওদিকটা আঁকলাম, আবার দেখলে এদিকটা আঁকলাম। এক জায়গায় বসেই আমি আমার চর্চাটা চালিয়ে গেছি। খুব মজা। আর এই যে ফসলের ক্ষেতের ভিতরে বসতে, এই ধনে ফুল, তারপরে এই কুমড়ো ফুল, ওই সরিষা ফুল, হ্যাঁ, তো এই সব কিছুর ভিতরে বসে নিজে পাগলের মতো ছবি আঁকতাম। এইখানটা তো এই রাস্তাটা ছিল না, এমন রাস্তা ছিল না, কলা বাগান ছিল, ওটা মানে কলা গাছ, 2 সারিতে কলা গাছ, মাঝখান দিয়ে একটা মেঠো পথ, এটাই ছিল এখানে দিয়ে। কলই শাক দেখছেন কি সুন্দর, যে নীল রংটা না, অদ্ভুত। হ্যাঁ, দুর্দান্ত। ওই যে দেখেন, ঠিক এরকম দৃশ্য কিন্তু আপনি আমার ছবিতে দেখেছেন। আমার পেন্টিং এ কিন্তু দেখেছেন আপনি এরকম দৃশ্য। হ্যাঁ, সো কিন্তু মানুষের ফর্মে দেখেছেন, মানুষের ফর্মে দৃশ্যটাই, তাই না? হ্যাঁ, বড় বড় গাছের সন্ধানে আমি বের হতাম, হ্যাঁ, এবং বড় বড় গাছ পেলে একটু জড়াই ধরে তারপর তার ছবি আঁকতাম, ওখানে বসে হয়তো গাছের ছবিটা আঁকতাম বা অল্প পরিবেশের ছবিটা আঁকতাম। তখন আমি কোমরগঞ্জের একটা মাঠ পেলাম, ঠিক আছে, যেখানে 11টা মহিরুহ একটা মাঠে, একই জায়গায় 11টা, মানে সার্কেল অনুযায়ী 11টা বট এবং অশ্বত্থ আছে, আর একটা হচ্ছে কদম গাছ। আচ্ছা, সে আবার একটা বট গাছকে জড়িয়ে নিয়ে 2জন যুগল হয়েছে। এই 11টা মহিরুহ আমি একটা মাঠে পেয়ে, আমি তো মনে হয় পুরো 3 মাস কন্টিনিউ গেছি সেখানে, বুঝতে পারছি যে তারপরে এখনো যাই, কিন্তু ধরেন এখন ওই যে অসুস্থতার আগে তো ধরেন 7 দিনে অন্তত একবার যাওয়াই হতো। এই বড় গাছের প্রেমে পড়েছিলাম, বড় বড় গাছ দেখছেন কি চমৎকার, এটা কি চমৎকার, তাই না? একটু ঢেউ খেলানো মাঠ, হ্যাঁ, সবুজ এবং ফসলের মাঠ, দেখছেন কি চমৎকার, শাক সবজি, দেখেই মনে হয় আহা, হ্যাঁ, একদম মায়ের আঁচলের মতো না, সবুজ শাড়ি মায়ের, ফসলের মাটি তো মায়ের সবুজ শাড়ি, আর মা তো তার নিচেই আছে। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ যদি এই বাংলায় না আসতেন, এটা তারই কথা, তাহলে আমরা যেই রবীন্দ্রনাথকে পাই, এই রবীন্দ্রনাথকে হয়তো আমরা পেতাম।
তাহলে উনিও মায়ের এই হ্যাঁ সে তো বটেই, তার যে সোনার বাংলা গান, হ্যাঁ হ্যাঁ, কি চমৎকার গান আছে সে লিখেছে। পরবর্তীতে ওটা আমাদের জাতীয় সঙ্গীত করা হয়েছে, খুব চমৎকার চমৎকার সুরেল একটা জায়গা, হ্যাঁ অপূর্ব। তো মানে ধরেন আজকের থেকে 40 বছর আগে আপনি যেখানে হাঁটছেন, এই গ্রামে হাঁটলে আপনি বাউলের সঙ্গে দেখা হতো, সুফির সঙ্গে দেখা হতো, সাধকের সঙ্গে দেখা হতো, ঠিক আছে? কেউ গান করছে, কেউ মুর্শিদি করছে, তাই না? সবই গান, ঠিক আছে? কেউ বা বাণী ছড়াচ্ছে, হ্যাঁ নানা রকমের। কিন্তু সেই জনপদ আজকের কি মেধাশূন্য জনপদ তৈরি হলো। সেই জনপদ আজকের মানে শিল্প সাহিত্যের সম্পূর্ণ বিপক্ষে। যে বাউলের দেশে, বাউলের দেশ আজকে শিল্পী সাহিত্যিকদের বা সৃজনশীল চর্চার বিপক্ষের একটা জায়গা। কি ভয়ঙ্কর, ভাবাই যায় না। এত এত মেধাশূন্য হয়েছে এই জাতি, এত এত অধঃপতনে গেছে। হ্যাঁ, তারপরেও সুদিন আসবে এটাই ভাবি। হ্যাঁ, এবং ওই কারণেই আমরা আমাদের সাধ্য অনুযায়ী চর্চা করছি। এই যে অসুস্থ অবস্থায়ও এত দূর আসছি কিসের টানে বলে? আমার এই যে ক্ষতটা এখনো শুকায়নি, তাই না? আবার ডাক্তার বলছে ক্যান্সার, যদি সেটা হয়, হ্যাঁ জীবন কোথায়? কিন্তু তারপরেও কিন্তু আমি ওই ভয়টা পাইনি, ঠিক আছে? আমি কিন্তু এই জনপদে আসি, ঠিক আছে, এই প্রকৃতির মধ্যে আসি, নিজের কাছে হিলিং করতেছি। হ্যাঁ, একই সঙ্গে আবার এই যে সব কিছু গুছাচ্ছি, ছবি আঁকতে আবার নেমে যাব। একটা কবিতা বা একটা ছবি তো যুদ্ধ থামাতে পারে না, কিন্তু ভবিষ্যতের যুদ্ধটা সে থামাতে পারে। আজকের যে চলমান যুদ্ধ, সেইটা হয়তো সে থামাতে পারে না, কিন্তু কোনো এক ভবিষ্যতের যুদ্ধ সে থামিয়ে দেবে না। কোনো এক মানুষের মনের ভিতরে শুভ বুদ্ধি জাগিয়ে তুলতে পারে একটা কবিতা বা একটা ছবি বা একটা গান, যে না আমরা যুদ্ধ চাই না। যেমন পৃথিবীর অনেক মানুষই বলে যে আমরা যুদ্ধ চাই না, তো অতটুকুই আমাদের লড়াই। এই জন্যই ছবি আঁকতে আসা। এই সুন্দর পৃথিবী, কি অপরূপ পৃথিবী, কি অপরূপ পৃথিবী, একে ভালো না বেসে তো পারা যায় না। এই পৃথিবীর বুকে যখন মারণাস্ত্রর মতো আঘাত পড়ে, তখন এর চেয়ে বড় কোনো পেইন তো থাকে না। তো এই জায়গাটাই আঘাতপ্রাপ্ত হয় পৃথিবীর। সেই এতে কোনো মারণাস্ত্র যখন আবিষ্কার হয়, তখন তো শিল্পীরা আরো বেশি আহত হয়েছে। হ্যাঁ, সেটাই সেটাই। তো আমরা শুধু সুন্দরের চর্চা করতে পারি। আমরা এই অনাগত মানুষের কাছে বলে জন্য রেখে যেতে পারি আমরা একটা সুন্দর পৃথিবী চাই, আর কি, এইটুকুই। মারণাস্ত্রের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এটাই, যে আমি হয়তো অনাগত প্রজন্মের কাছে আজকের বলে গেলাম যে আমি একটা সুন্দর সবুজ পৃথিবী চাই, তোমরা পৃথিবীকে ধ্বংস করো না। এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এতটুকু বার্তা রেখে যেতে পারি। আর ওরা যদি আমার ভিতরের অনুভূতি এবং ওর অনুভূতি যদি মিলে যায়, তাহলে ভবিষ্যতে সত্যি সুন্দর একটা দেশ হবে, সুন্দর একটা পৃথিবী হবে। ঠিক আছে, এইটুকুর জন্য এত সংগ্রাম, জানেন? মানে এটা সাধনা, এটা কখনো থামবে না। সুন্দরের চর্চা আপনি যেদিন থামবে, সেদিন পৃথিবী আবার বর্বর। সুন্দরের চর্চা যখন থামবে, সেদিন তখনই বর্বর। এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো চালাতে হবে। যেমন নদী ততদিনই নদী থাকে যতদিন নদীতে জোয়ার ভাটা হয়, তাই না? ওর স্রোতটা যতদিন থাকে। নদী কি থেমে গেছে কখনো? না। তাহলে একজন শিল্পীর থেমে যাওয়ার কোনো রাস্তা আছে? একজন গায়কের থেমে যাওয়ার কোনো রাস্তা আছে? একজন সাহিত্যিকের থেমে যাওয়ার কোনো রাস্তা নেই। একজন ভাবুকের, একজন সাধকের থেমে যাওয়ার কোনো রাস্তা নেই। যে নদীর মতো সে যাবে, আবার আসবে, সে সমুদ্রে যাবে, আবার ব্যাক করবে, আবার যাবে। এই একই কাজ, প্রতিদিন একই চর্চা। এই চর্চার মধ্যেই আরো গভীরতা তৈরি হয়, একই থাকে না। যেমন একটা নদী কখনোই সেই আগের নদীটা না, আজকের নদীটা কালকের নদীটা না, এই মুহূর্তের নদীটা পর মুহূর্তের নদীটা না। পরিবর্তন সেখানে আছে। খুব সূক্ষ্ম দর্শন যাদের আছে তারা ওটা দেখতে পায়। পরিবর্তন আছে, প্রতি মুহূর্তে নদী ভাঙছে, এপার ভাঙছে, ওপার ঘটছে। হ্যাঁ, কাকে দুঃখ দিচ্ছে, কাকে আনন্দ দিচ্ছে। হ্যাঁ, আবার সে তার ভিতরে কত প্রাণকে পুষছে। আবার এই ফসলের মাঠে সে পলি ছড়াচ্ছে। হ্যাঁ, মায়ের ভূমিকা পালন করছে, তাই না? ফসলের পিতা বা মাতা যাই যা বলে,
এই নদীতে। তো এই নদীকে বা এই ধরিত্রীকে কাছ থেকে সাধনাটা শিখতে হয়, নদীর কাছ থেকে সাধনাটা শিখতে হয়, যে সে কখনো থামেনি, অর্থাৎ সাধনা থামানোর জিনিস